এই সেশনে প্রথমেই রয়েছে যেটা, সেটা হচ্ছে যে ম্যাথামেটিক্স, এবং এখানে 20টা অঙ্ক রয়েছে। তো প্রথম অঙ্কটা এখন শুরু করছি। প্রথম অঙ্কটা যেটা রয়েছে সেটা হলো একজন ব্যক্তি প্রথম 11 কিলোমিটার পথ 8 মিনিটে যাচ্ছে এবং পরবর্তী 22 কিলোমিটার পথ 30 মিনিটে অতিক্রম করছে। তাহলে সম্পূর্ণ যাত্রায় তার গড় গতি কত? তাহলে এখানে আমাকে গড় গতিটাকে বের করতে হবে। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি যে 60 মিনিট। 60 মিনিট ইকুয়ালস টু আমরা জানি যে 1 আওয়ার। তাহলে 30 মিনিট মানে আমরা জানবো যে হাফ আওয়ার। আচ্ছা, আমাকে এখানে দেখতে হবে যে অপশনস গুলো সবই কিলোমিটার পার আওয়ারে দিয়েছে, তাহলে আমাকে অবশ্যই অ্যান্সারটা কিলোমিটার পার আওয়ারে বের করতে হবে। এখন বলা আছে এখানে যে গড় গতিটা আমাকে বের করতে হবে। গড় গতি সমান আমরা জানি যে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। আচ্ছা, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? এখানে প্রথমে যাচ্ছে 11 কিলোমিটার পথ, তারপরে যাচ্ছে 22 কিলোমিটার পথ। আচ্ছা, এবং মোট সময় যেটা লাগছে সেটা হচ্ছে যে প্রথম 11 কিলোমিটার পথ যেতে তার 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট, মানে 1 ঘন্টা সময় লাগছে, এবং পরবর্তী 22 কিলোমিটার পথ যেতে তার 30 মিনিট বা হাফ অ্যান আওয়ার লাগছে। তাহলে টোটাল যে ডিস্টেন্স যাচ্ছে সেটা হচ্ছে 33 কিলোমিটার, অ্যান্ড টোটাল যে সময়টা লাগছে তাহলে 1 প্লাস হাফ মানে 3/2। তাহলে ক্যালকুলেশনস যদি আমি করি 33 ইন্টু 2 ডিভাইডেড বাই 3, তাহলে আমি এখান থেকে পাচ্ছি যে 22, এখান থেকে আমি পাচ্ছি 22 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে 22 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আশা করছি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। এবার আমরা নেক্সট অঙ্কে চলে আসছি। নেক্সট অঙ্কে কি বলা আছে? একটি গোলকের ব্যাসার্ধ বলা আছে। ব্যাসার্ধ মানে আর ইকুয়ালস টু বলা আছে 4.2 সেন্টিমিটার। তাহলে গোলকের আয়তন চেয়েছে। আমরা জানি যে গোলকের আয়তন মানে 4/3 পাই আর কিউব। তাহলে এখানে পাই কত হবে? পাই মানে 22/7। আচ্ছা, ক্যালকুলেশনটা যদি করি 4/3 ইন্টু 22/7 ইন্টু 4.2 তার কিউব, তার মানে 4/3 ইন্টু 22/7 ইন্টু 4, 4/3 ইন্টু 22/7 ইন্টু 42/10, এটাকে 4.2টাকে ভেঙে নিলাম, 42/10, এখানেও 42/10 ইন্টু 42/10। আচ্ছা, এটা সিম্পলি আমি সিম্পল ভাবে করে নিচ্ছি যাতে ক্যালকুলেশনটা করতে সুবিধা হয়। এটা আমি কাটছি, উপরে 21 নিচে 5, এটাও হচ্ছে উপরে 21 নিচে 5। আচ্ছা, তাহলে আমি কি কি পাচ্ছি? ওপরে পাচ্ছি 4 ইন্টু 22 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21 ডিভাইডেড বাই নিচে পাচ্ছি আমি 3 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসবে 310.46 সেমি কিউব। সেমি কিউব আসছে কারণ এখানে বলেছে গোলকের আয়তন, আয়তনের জন্য এটা সেমি কিউব আসছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে 310.46 সেমি কিউব। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে দেওয়া আছে যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য যেটা রয়েছে সেটা হচ্ছে 264 টাকা। আচ্ছা, এখানে আমাকে জানতে হবে যে বিক্রয় মূল্য ব্যাপারটা কি। বিক্রয় মূল্য মানে হচ্ছে কোনো একটা দ্রব্যকে যে দামে বিক্রি করা হচ্ছে সেটাই তার বিক্রয় মূল্য। এন্ড ক্রয় মূল্য হচ্ছে কোনো জিনিসকে কোনো ক্রেতা যে দামে কিনছে সেটাই তার হচ্ছে ক্রয় মূল্য। আচ্ছা, এখানে ডিফারেন্স দেওয়া আছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সেটাকে করা আছে 264 টাকা। আচ্ছা, এখন কোনো একটা জিনিসের বিক্রয় মূল্য যদি বেশি হয়, ক্রয় মূল্য যদি কম হয় তাহলে আমরা লাভ পাবো, এবং যদি ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য কম হয় তাহলে আমরা পাবো ক্ষতি। আচ্ছা, এবার এখানে বলা আছে যে শতকরা যে লাভ হচ্ছে সেটা হচ্ছে যে মানে
লাভের যে পার্সেন্টেজ রয়েছে, লাভের যে পার্সেন্টেজ ইকুয়ালস টু আমরা জানি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য। ওকে, তাহলে এখানে লাভ হচ্ছে 33%, মানে 33/100, আর বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বলা আছে 264 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য আমাকে বের করতে পারি আমরা এখান থেকে। ক্রয় মূল্য ইকুয়ালস টু পাবো, ক্রয় মূল্য ইকুয়ালস টু আমরা পাবো 264 ইন্টু 100 ডিভাইডেড বাই 33। 3 11 33, আমরা এটা 11 দিয়ে কাটছি, 11 3 33, 11 2 22, 4 হচ্ছে 44, 3 দিয়ে 3 8 24, তার মানে ক্রয় মূল্য পাচ্ছি 800 টাকা। আচ্ছা, তাহলে আমাকে এখানে চেয়েছে কি, তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্যটাকে বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য ইকুয়ালস টু আমার জানা আছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইকুয়ালস টু 264 টাকা। তাহলে আমরা পেলাম এখান থেকে পেলাম হচ্ছে যে ক্রয় মূল্য পেলাম, ক্রয় মূল্য যেটা পেলাম 800 টাকা। তাহলে আমাকে এখন বের করতে হবে যেটা, সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এখানে দেওয়া আছে যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 264 টাকা। তাহলে আমার এখানে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 264 প্লাস ক্রয় মূল্য, মানে 264 প্লাস 800, তার মানে এটা হবে আমার 1064 টাকা। তাহলে বিক্রয় মূল্য হবে 1064 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 1064 টাকা। আচ্ছা, এখানে বিক্রয় মূল্যকে আমরা সেলিং প্রাইস হিসেবে জানি, আর ক্রয় মূল্যকে আমরা জানি কস্ট প্রাইস। ইংলিশে যদি আমরা বলি কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, এন্ড বিক্রয় মূল্য হচ্ছে সেলিং প্রাইস। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে যে বিক্রয় মূল্য হচ্ছে 1064, এটাই অ্যান্সার। তাহলে আমার এখানে অপশনস 3 নম্বর অপশনটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, যদি কারো ডাউট থাকে, কিছু প্রবলেম হয়, কিছু বুঝতে না পারো, তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাবে যে আমরা এই জায়গাটা বুঝতে পারিনি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে যে অমর, সমর এবং উমেশ একসাথে 15 দিনে একটি বই শেষ করতে পারে, এবং অমর এবং সমর একসাথে 30 দিনে একই বই শেষ করতে পারে। তাহলে উমেশ একা বইটা কতদিনে শেষ করতে পারবে? আচ্ছা, তাহলে আমরা এখানে অমর, সমর এবং উমেশ এটাকে নিয়ে নেবো 15 দিনে বইটাকে শেষ করতে পারছে। তাহলে তারা এই 3 জন মিলে কতটা কাজ করছে? 1/15। ওকে, এবং তারা অমর এবং সমর কত করছে? 1/30। তাহলে 1/15 মাইনাস 1/30 যদি আমরা করি, তাহলে আমরা পাবো 30, 15 দুগুণে 30, এখান থেকে 1, তার মানে 1/30। তাহলে এখানে উমেশ করছে কত? উমেশ করছে 1/30, তার মানে 30 দিন, 30 ডেজে, 30 দিন বা 30 ডেজে উমেশ কমপ্লিট করতে পারে এইটা। তাহলে উমেশ একা এই বই কত দিনে শেষ করতে পারে? না 30 দিনে। এটা মেথড 1। আচ্ছা, আর একটা মেথডে আমরা এই অঙ্কটা করতে পারি, মেথড 2টা আমি দেখাচ্ছি। আচ্ছা, মেথড 2 যেটা আছে, মেথড 2তে আমরা নিলাম এলসিএম প্রসেস, এলসিএম মেথড। আচ্ছা, 15 আমরা পাচ্ছি 15 দিন, 3 জন কাজ করছে 15 দিনে, আর বাকি 2 জন মানে অমর এবং সমর করছে 30 দিনে। আমরা যদি এটার এলসিএম নিই, তাহলে এলসিএম পাবো হচ্ছে আমরা 30। কিভাবে পাচ্ছি? এই 15 এবং 30 এর এলসিএম যদি করি, তাহলে আমরা পাবো 30 পাবো এলসিএম। আচ্ছা, মানে এটাকে 5 দিয়ে 5 3 15, 5 6 30, 3 3 1 3, 3 2 6, তাহলে আমরা পাচ্ছি 5 3 15, 15 2 30, তাহলে টোটাল 30 আমরা এলসিএম পেয়ে গেলাম। আচ্ছা, এবার অমর, সমর এবং উমেশ তাহলে 15 দিনে বইটা শেষ করতে পারে। তাহলে টোটাল ইউনিটের কাজ হচ্ছে 30 দিন, তাহলে পার ডে কত ইউনিট তারা কাজ করবে? 30/15, মানে 2 ইউনিট, 3 জন। আচ্ছা, এখানে আরেকজন বলা আছে অমর এবং সমর, সে কি করছে? না 30 দিনে একটা বই শেষ করতে, মানে 30/15
30, মানে 1 ইউনিট পড়ছে। তাহলে এখানে যদি এখানে আমরা পেয়ে গেলাম অমর, সমর এবং উমেশ 2 ইউনিট, এবং অমর এবং সমর পেয়ে যাচ্ছি 1 ইউনিট। তাহলে আমরা এখান থেকে অবশ্যই বলতে পারি যে 2 মাইনাস 1 যদি আমরা করি তাহলে উমেশ বেরিয়ে আসবে, উমেশ করবে 1 ইউনিট। তাহলে 1 ইউনিট কাজ তাহলে সে করবে, তাহলে 30 দিনে কত করবে, তাহলে 30 ইউনিট, তার মানে টোটাল দিন যে লাগবে তার 30 ডেজ। তাহলে এখানে উমেশ কত দিনে কাজটা করতে পারবে, উমেশ করতে পারবে 30 দিনে। তাহলে উমেশ একা ওই বইটা কত দিনে শেষ করবে না, 30 দিনে শেষ করতে পারে। তাহলে এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দুটো মেথড আছে, দুটো মেথডেই করতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে একটা এভারেজের অঙ্ক এসে গেছে। আচ্ছা, আমরা আগের 3টে অঙ্কের ক্ষেত্রে 3টে টাইপসের অঙ্ক করলাম। প্রথম অঙ্ক যেটা ছিল, প্রথম যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কি টাইপের ছিল, সেই অঙ্কটা ছিল আমার গড় গতির। আচ্ছা, দ্বিতীয় অঙ্কটা ছিল আমার গোলকের আয়তন বের করার। তৃতীয় অঙ্কটা ছিল আমার লাভ ক্ষতি থেকে, প্রফিট লস থেকে অঙ্কটা ছিল। এবার একটি অঙ্ক আছে, সেটা হচ্ছে গড়ের অঙ্ক আছে, এভারেজের চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আছে। ঠিক এর আগের অঙ্কটা যেটা ছিল সেটা হচ্ছে যে কার্যের অঙ্ক ছিল, কত দিনে সে করতে পারবে, টাইম অ্যান্ড ওয়ার্ক। আচ্ছা, এবার যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে কি এভারেজ অঙ্ক। এই অঙ্কটার ক্ষেত্রে বলা আছে কি 7টা সংখ্যার গড়, 7টা সংখ্যার গড় হচ্ছে 18। তাহলে বলছে একটি সংখ্যা বাদ দেওয়া হয় যদি, তাহলে গড় হয়ে যাচ্ছে 15। তাহলে যে বাদ দেওয়া সংখ্যাটার ভ্যালু কত, মান কত, তাহলে 7টা সংখ্যার গড় যদি 18 হয় তাহলে 7টা সংখ্যার মোট কত হবে, মোট বের করতে হবে আমাকে। মোট হবে 18 ইন্টু 7, মানে 126। আচ্ছা, বলছে একটা সংখ্যা যদি আমি বাদ দিয়ে দিই, 7টা সংখ্যা ছিল, 7টা সংখ্যা ছিল, এখান থেকে আমি একটা সংখ্যাকে বাদ দিয়ে দিলাম, একটা সংখ্যাকে বাদ দিয়ে দিলাম, একটা সংখ্যাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখন কতগুলো সংখ্যা পড়ে থাকছে, 7 মাইনাস 1, তার মানে 6টা সংখ্যা পড়ে থাকছে। তাহলে এই 6টা সংখ্যার গড় বলা আছে 15। তাহলে 6টা সংখ্যার মোট কত হবে, 6টা সংখ্যার মোট, 6টা সংখ্যা যদি গড় বলে দিয়েছে, 6টা সংখ্যার গড় বলছে 15। তাহলে 6টি সংখ্যার, 6টা সংখ্যার সংখ্যার মোট, মোট হবে 15 ইন্টু 6, তার মানে 90। আচ্ছা, তাহলে আমি 6টা সংখ্যার মোট পেয়ে গেলাম 90, আর 7টা সংখ্যার মোট পেয়ে গেলাম 126। তাহলে একটা সংখ্যা বাদ গেছে, তাহলে সেই সংখ্যাটা হবে 126 মাইনাস 90। তাহলে 126 মাইনাস 90 করলে আমি পাবো 36। তাহলে সেই যে সংখ্যাটা বাদ গেছে সেই সংখ্যাটার ভ্যালু হলো 36। আশা করছি সবাই বুঝতে পেরেছে। তাহলে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে 36। আশা করছি সবাই বুঝতে পেরেছে অঙ্কটা। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। নেক্সট একটি অঙ্ক দেওয়া আছে, সেটা বলা আছে যে 5t প্লাস 3u ডিভাইডেড বাই 5t মাইনাস 3u ইকুয়ালস টু 5/3। এখানে আমাকে বের করতে হবে t/u এর ভ্যালুটা কত। আচ্ছা, এটা কিভাবে বের করছি, আচ্ছা আমি প্রথমে ইকুয়েশনসটাকে দিকে এইভাবে কোনাকুনি গুণ করে দিচ্ছি। আচ্ছা, আমরা যেটা পাবো 5t ইন্টু 3, তার মানে 15t পাবো, প্লাস 3u ইন্টু 3 মানে 9u পাবো, ইকুয়ালস টু আমরা পাচ্ছি 5t ইন্টু 5 দ্যাট ইজ 25t মাইনাস 3u ইন্টু 5 দ্যাট ইজ 15u। এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা এই 9u এদিকে রাখলাম, আর এদিক থেকে মাইনাস 15u কে এখানে এদিকে নিয়ে এলাম, প্লাস 15u হলো, ইকুয়ালস টু এদিকে 25t আছে আগে থেকেই, এই 15tটাকে এদিকে নিয়ে আসবো। এই 15tর আগে যে সাইন রয়েছে সেটা প্লাস রয়েছে, তাহলে এদিকে যদি আসে তাহলে আমার 15tটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এটা এলো তাহলে 24u ইকুয়ালস টু, এটা এলো আমার 10t। আচ্ছা, তাহলে এখানে 24/10 ইকুয়ালস টু t/u পেয়ে গেলাম। এটা যদি আমি কাটি 2 দিয়ে 12, 2 দিয়ে 5, 2 5 10, তাহলে t/u সমান আমরা পাচ্ছি 12/, এটাই আমার অ্যান্সার। এখানে চেয়েছে আমার কত, t/u কত হবে, t/u কত হবে, এখানে t/u হবে
12:5, মানে অপশন 1, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে দেখবো কি আছে। এই অঙ্কটা দেওয়া আছে 6.5 ইন্টু 6.5 মাইনাস 2.5 ইন্টু 2.5। আচ্ছা, আমরা এটাকে কি করব, আমরা এটাকে গুণ করব না। এই 6.5 ইন্টু 6.5 মাইনাস 2.5 ইন্টু 2.5 কখনোই গুণ করব না। আমরা এখানে এ এর সমান 6.5 ধরে নিলাম, বি ইকুয়ালস টু 2.5 ধরে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে এ ইন্টু এ মাইনাস এটা হবে বি ইন্টু বি। তাহলে এটা আসলো আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে টোটালটাই চলে এলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে 6.5 আমরা এ তে 6.5 বসাচ্ছি আর বি এর ক্ষেত্রে বসাচ্ছি 2.5। 6.5 প্লাস 2.5 এটা একটি পেলাম, এবং তার ঠিক পরে পাচ্ছি যে এ 6.5 মাইনাস বি যেটা আমি জানি 2.5। এবার এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখান থেকে কত পাবো 9। আর এখান থেকে আমরা যদি 6.5 থেকে 2.5 বাদ দিই তাহলে আমরা পাবো 4। তাহলে অ্যান্সার হচ্ছে 9 ইন্টু 4 মানে 36 হচ্ছে এখানে অ্যান্সার। তাহলে আমার এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে বলা আছে অঙ্কটার মধ্যে 12, 46, 11 এবং 43 এর প্রতিটির সাথে কোন সংখ্যা যোগ করা উচিত যাতে ফলাফল প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতিক হয়। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে আমি ধরছি যে পি যদি প্রত্যেকটা সংখ্যা থেকে যোগ করি তাহলে সংখ্যাগুলি সমানুপাতিক হবে। তাহলে 12 প্লাস পি ডিভাইডেড বাই 46 প্লাস পি ইকুয়ালস টু 11 প্লাস পি ডিভাইডেড বাই 43 প্লাস পি। আচ্ছা, তাহলে আমরা এদিক থেকে এবং এদিক থেকে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে আমার ক্যালকুলেশন আমি পাচ্ছি 12 ইন্টু 43 প্লাস 12 পি প্লাস 43 পি প্লাস পি স্কোয়ার ইকুয়ালস টু 46 ইন্টু 11 প্লাস 46 পি প্লাস 11 পি প্লাস পি স্কোয়ার। পি স্কোয়ার আমি সরিয়ে দিলাম, সরে গেল। আচ্ছা, এবার 12 ইন্টু 43 এটা আমার আসছে 516 প্লাস এখান থেকে আসছে এটা 55 পি ইকুয়াল টু 46 ইন্টু 11 এটা আসছে আমার 506 প্লাস এটা আসছে আমার 57 46 পি প্লাস 11 পি মানে 57। আচ্ছা, তাহলে আমি এটা 516 মাইনাস 506 এদিকে নিয়ে আসছি ইকুয়াল টু আমরা পাচ্ছি 57 পি মাইনাস 55 পি। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেশন সুবিধাতে কত কত পেলাম। এই এই যে এই জায়গাটা থেকে আমরা কত কি পাচ্ছি, এই জায়গাটা থেকে 516 মাইনাস 506 ইকুয়ালস টু 57 পি মাইনাস 55 পি। তাহলে এখান থেকে আসছে 516 থেকে 506 বাদ দিই তাহলে আমরা আসবে 10। আর এখান থেকে 57 পি থেকে মাইনাস 55 পি করি তাহলে 2 পি পাবো। তাহলে পি সমান হচ্ছে 5। আচ্ছা, কারণ এই প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে সংখ্যাগুলো সমানুপাতিক হবে। আচ্ছা, এটা একটা মেথড। আচ্ছা, আমরা এত বড় পরীক্ষায় আমরা করব না, আমরা মেথড 2 তে যাব। আমরা মেথড 2 তে কি পাবো, যে অপশন থেকে আমরা অপশন এলিমিনেশন পদ্ধতিতে আমরা এটা অঙ্কটা করব। আমরা যদি দেখবো যে 12, 46, 11 এবং 43 এই কটা সংখ্যা দেওয়া আছে। আচ্ছা, এই 12-র সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে আমরা পাবো 16। এর সঙ্গে যদি আমরা 46 সঙ্গে 4 যোগ করি তাহলে আমরা পাবো 50। এখানে 11-র সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে আমরা পাবো 15 এবং 43-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে আমরা পাবো 47। তাহলে দেখা যাচ্ছে যে 16, 50, 15, 47 কখনোই সমানুপাতিক হতে পারে না। তাহলে এক্ষেত্রে এটা হবে না। আচ্ছা, তাহলে আমরা কি করব, 12, 46, 11 এবং 43 আমি যদি এর সঙ্গে 5 যোগ করি, এর সঙ্গে 5 যোগ করি 12-র সাথে তাহলে আমরা এটা পাবো 17। আচ্ছা, 46-এর সঙ্গে যদি 5 যোগ করি তাহলে আমরা পাবো 51। আচ্ছা, 11-র সঙ্গে 5 যোগ করি তাহলে আমরা পাবো 16
এবং 43-এর সঙ্গে যদি 5 যোগ করি তাহলে আমরা পাবো 48। তাহলে এখানে দেখা যাচ্ছে 17, 51, 16 আর 48 এরা পরস্পর পরস্পর সমানুপাত। তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে করব যে অপশনস থেকে আমরা খুব কুইক এই অঙ্কের অ্যান্সারটা আমরা বের করে নিতে পারি। তাহলে এই অঙ্কের অ্যান্সারটা হচ্ছে 5, A5। আশা করছি সবাই বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কটাতে কি বলা আছে? নেক্সট অঙ্কটাতে বলা আছে যে একটি ইলেকট্রনিক গ্যাজেট যার 15% ছাড়ে যেটা বিক্রি করছি 25,500 টাকাতে, যদি বিক্রি করি 15% ছাড়ে, তাহলে চিহ্নিত মূল্য। আচ্ছা, তাহলে চিহ্নিত মূল্য, চিহ্নিত মূল্য চিহ্নিত মূল্য বা যেটাকে ইংলিশে আমরা বলি মার্ক প্রাইস। আচ্ছা, আমরা মার্ক প্রাইস, সেলিং প্রাইস এবং কস্ট প্রাইস, এই তিনটে কনসেপ্ট একটু বুঝে নেব কি রয়েছে। আচ্ছা, কোনো একটা যদি দ্রব্য আমরা কিনতে যাই বাজারে, তখন সেই দ্রব্যের গায়ে বা দ্রব্যের উপরে একটা দাম মার্ক করা থাকে বা একটা দাম দেওয়া থাকে। সেই মার্ক করা যে দামটা, সেই দামটাই হচ্ছে তার মার্ক প্রাইস বা চিহ্নিত মূল্য। এবার দোকানদার হতে পারে যে সেই মার্ক প্রাইসের ওপরেই যে দামটা লেখা আছে সেই দ্রব্যের, দেখা যাচ্ছে সেই দ্রব্যের দাম 100 টাকা, দোকানদার যদি সেই দ্রব্যের যে মার্ক প্রাইস রয়েছে 100 টাকা, সেই দামেই যদি বস্তুটাকে সেল করে দেয়, তাহলে সেক্ষেত্রে মার্ক প্রাইস ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস। যদি দেখা যায় যে না, অনেক সময় দেখা যায় যে মার্ক প্রাইস যেটা রয়েছে তার থেকে কিছুটা কম দামে বস্তুটাকে বিক্রি করা হলো, সেক্ষেত্রে মার্ক প্রাইস গ্রেটার দেন সেলিং প্রাইস, কিছুটা কমে দেওয়া হলো। এক্ষেত্রেও কিন্তু তাই করা হয়েছে। তাহলে 15% ছাড়ে দেওয়া হয়েছে, তার মানে তার যে মার্ক প্রাইসটা ছিল, যদি তার মার্ক প্রাইসটা 100 থাকে, তার মার্ক প্রাইস বা চিহ্নিত মূল্য যদি 100 টাকা থাকে, তাহলে সেক্ষেত্রে 15% ছাড় দেওয়া হয়েছে, 15% ছাড় দেওয়া হয়েছে, তাহলে তার সেলিং প্রাইস হচ্ছে 85। মানে মার্ক প্রাইস থেকে, যদি মার্ক প্রাইস থেকে উপর যদি কোনো রকম তার ছাড় না দেওয়া হয়, তাহলে মার্ক প্রাইসটাই হবে তার সেলিং প্রাইস, মানে তার চিহ্নিত মূল্যই হবে তার বিক্রয় মূল্য। কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম সময় দেখা যায় যে মার্ক প্রাইস বা চিহ্নিত মূল্য রয়েছে সেখান থেকে কিছু ছাড় দেওয়া হয় এবং ছাড় দেওয়ার পর বস্তুটা বিক্রি করা হয়। তাহলে ছাড় দেওয়ার পর যখন বস্তুটা বিক্রি করা হচ্ছে, তাহলে মার্ক প্রাইস থেকে বা চিহ্নিত মূল্য থেকে কিছুটা ছাড় দিয়ে যে দামে বিক্রি করা হচ্ছে সেটাই তার সেলিং প্রাইস। সেজন্য এখানে 15% ছাড়ে 25,500 টাকায় বস্তুটাকে বিক্রি করা হয়েছে। অর্থাৎ বস্তুটার যদি মার্ক প্রাইস বা চিহ্নিত মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 15% ছাড় মানে বস্তুটা 85 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে এখানে আমি বলতে পারি যে 85 টাকাটা মানেই হচ্ছে 25,500 টাকা। তাহলে 1 সমান কত? 25,500 ডিভাইডেড বাই 85। আমি কাটি। আচ্ছা, তাহলে আমি 100 টাকা সমান কত পাবো? 100 টাকা সমান পাবো ইন্টু 100। এটা যদি আমি ক্যালকুলেশন করি, 5 17 85, 5 5 25, 5 1 0 0, 17 দিয়ে যদি এটা কাটি, 3 17 51 300, তার মানে পাচ্ছি যেটা, সেটা পাচ্ছি যে 300 ইন্টু 100, তার মানে টোটাল এর দামটা আসছে 30,000 টাকা। তাহলে এই জিনিসটার চিহ্নিত মূল্য কত? চিহ্নিত মূল্য কত ছিল? 30,000 টাকা। 30,000 টাকা এর দাম ছিল, চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস ছিল। তাহলে অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। এই 30,000 টাকা যে দামটা ছিল সেটা এটার মার্ক প্রাইস ছিল, চিহ্নিত মূল্য, তার উপরে 15% ছাড় দিয়ে আমার দামটা হয়েছে, যেটা যে সেলিং প্রাইস হয়েছে 25,500 টাকা। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছে। আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে একটি বলা আছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ মানে আর, সেটা 35% বৃদ্ধি করা হয়েছে, 35% বাড়ানো হয়েছে। আচ্ছা, তাহলে ধরলাম যে বৃত্তের যে R1 যদি ব্যাসার্ধ, মানে প্রথম যে ব্যাসার্ধটা ছিল সেটা 100, তাহলে এই 100-র উপরে আরো 35% বাড়ানো হয়েছে, তার মানে নতুন যে ব্যাসার্ধটা পাবো সেটা হচ্ছে 100 প্লাস 100 ইন্টু 35/100।
তাহলে এখান থেকে আমরা নতুন যে ব্যাসার্ধটা পাচ্ছি সেটা হচ্ছে 100 প্লাস 35 মানে 100। আচ্ছা, এবার আমরা ক্ষেত্রফল তাহলে জানি যে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, এখানে পাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে পাই ইন্টু, আর প্রথমে কত ছিল, প্রথমে R1 স্কোয়ার করে নিচ্ছি। প্রথমে R1 স্কোয়ার কতটা ছিল ক্ষেত্রফল, তার কতটা প্রথম ক্ষেত্রফল ছিল, মানে পাই ইন্টু 100 এর স্কোয়ার, মানে পাই ইন্টু 100 ইন্টু 100। আচ্ছা, দ্বিতীয়র ক্ষেত্রে R2 এর স্কোয়ার আসছে, পাই ইন্টু R2 এর স্কোয়ার, মানে পাই ইন্টু 135 তার হোল স্কোয়ার। পাই ইন্টু 135 তার হোল স্কোয়ার, এটা আসবে 18225। আচ্ছা, তাহলে তার বাড়লো কত, তাহলে তার এখন ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পেয়েছে এটা আমি বের করবো। আগে ছিল 18225 পাই মাইনাস 10000 পাই। আচ্ছা, নতুন, তাহলে এখান থেকে এক্ষেত্রে ডিভাইডেড বাই 10000 পাই ইন্টু 100%। তাহলে এখান থেকে আসছে আমার ক্যালকুলেশন করে 18825 পাই মাইনাস 10000 করলে, এখান থেকে আমি যদি মাইনাস করি তাহলে আসবে 8225 পাই ডিভাইডেড বাই 1, 2, 3, 4 পাই ইন্টু 1। এই পাই কেটে যাচ্ছে, একটা দুটো, একটা দুটো, কোনো কেটে যাচ্ছে, তার মানে আমার আসছে ওপরে 8225 ডিভাইডেড বাই নিচে 100, তাহলে এটা আসছে 82.25। তাহলে আমার এখানে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে, 82.25। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছে। আচ্ছা, আমি তাহলে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এই যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথম যে ফান্ডামেন্টাল জিনিস, যেটা ফান্ডামেন্টাল যে জিনিসটা, মেন্টাল জিনিস যেটা ফান্ডামেন্টাল, সেই জিনিসটা আমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে বদমাস রুল। বদমাস রুলে কি বলা আছে, যে বিটা, এখানে বিটা ইন্ডিকেট করছে ব্রাকেট, আচ্ছা ওটা ইন্ডিকেট করছে অফ, বা বাংলায় যেটাকে আমরা এর বলি। আচ্ছা, এখানে ডি ফর হচ্ছে ডিভিশন, আচ্ছা মানে যেটা আমার হচ্ছে ভাগ। আচ্ছা, এম ফর যেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, যেটা আমার হচ্ছে গুণ, এবং এ ফর যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডিশন, যেটা হচ্ছে যোগ, এবং এস ফর যেটা হচ্ছে সেটা হচ্ছে সাবস্ট্রাকশন। হচ্ছে। আচ্ছা, আমি এইভাবে লেখার কারণটা কি, এইভাবে লেখার এটাই কারণ, কারণ প্রথম আমার ব্রাকেটের কাজ হবে, তারপরে আমার অফের কাজ হবে, তারপরে আমার ডিভিশনের কাজ হবে, তারপরে আমার মাল্টিপ্লিকেশনের কাজ হবে, তারপরে অ্যাডিশনের কাজ হবে, তারপরে সাবস্ট্রাকশনের কাজ হবে। আমরা কোনোভাবেই এই রুলসটার বাইরে যেতে পারবো না। যদি রুলসটার বাইরে যাই তাহলে আমার অঙ্কটা ভুল হয়ে যাবে। এবং অঙ্কটা এখানে দেওয়া আছে 20 মাইনাস 3 ইন্টু 4 প্লাস 1 ভাজিত 2। এখানে আমি এই অঙ্কটাতে আমি দেখতে পাচ্ছি যে প্রথমেই ব্রাকেটের কাজ হবে, যেহেতু এখানে বি ফর বদমাস হলে প্রথমেই বি আসছে, ব্রাকেটের কাজ হচ্ছে, এই ব্রাকেটের মধ্যে তিনটে ব্রাকেট কাজ আছে, একটা হচ্ছে ফার্স্ট ব্রাকেট, একটা হচ্ছে সেকেন্ড ব্রাকেট, আর একটা হচ্ছে থার্ড ব্রাকেট। আচ্ছা, এই তিনটে যদি ব্রাকেট থাকে কোনো জায়গায়, তাহলে প্রথমেই আমার কাজ হবে ফার্স্ট ব্রাকেটের, তারপরে হবে সেকেন্ড ব্রাকেটের, তারপরে থার্ড ব্রাকেটের কাজ হবে। তারপরে যাবতীয় যা জিনিস আছে, যেমন অফ আছে, ডিভিশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, এগুলোর কাজ হবে। আচ্ছা, আচ্ছা, এখানে দেখো 20 মাইনাস 3 ইন্টু, এখানে ব্রাকেটের কাজ আগে হচ্ছে, কারণ ব্রাকেট এখানে রয়েছে প্রথমে, 4 প্লাস 1 মানে 5 ভাজিত 2। এবার কি করবো, 20 মাইনাস 3 ইন্টু, এখানে তারপরে যেটা রয়েছে এখানে ভাগের কাজটা আগে হবে, ডিভিশনের কাজটা আগে হবে, 5 ভাজিত 2। তাহলে আমি এটাকে 5 ভাজি বাই 2 করে দিতে পারি। আচ্ছা, এখানে এলো 20 মাইনাস, এটা এবার গুণের কাজটা হচ্ছে, মানে মাল্টিপ্লিকেশনের কাজ হচ্ছে 3 ইন্টু 5, দ্যাট ইজ 15 বাই 2। তাহলে আমরা যদি
এটাকে সলভ করি যে 20 মাইনাস 15/2, এটা নিচে 2 পেলাম, ওপরে 40 আসছে, 20 ইন্টু 2 মাইনাস 15, তাহলে আমরা এটা পাচ্ছি যে 35/35, এটি আমরা করছি 25, সরি 40 মাইনাস 15, 25/2, দ্যাট ইজ 12.5, এখানে আমাদের অ্যান্সার হবে। এই অঙ্কটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এ 12.5। আশা করছি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো এবং এর সাথে কনসেপ্টটাও সবাই বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে বলা আছে যে মনীষ 48 দিনে একটা কাজের, যে কোনো কাজের 3/5 অংশ করছে, 3/5 অংশ করতে পারে বা করে। আচ্ছা, তাহলে 3/5 অংশ সে করছে কত দিনে? 48 দিনে। তাহলে গোটা কাজটা মানে 3/5 অংশ করছে, মানে বলা আছে যে 3/5 অংশ। আচ্ছা, তাহলে এক অংশ সে করবে কত দিনে? 48 ইন্টু 5/3, 3/16, মানে টোটাল কাজটা হবে কত দিনে? 80 দিনে। এটা আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে মনীষ এই একই কাজের 1/5 অংশ কত দিনে করবে? তাহলে পুরো কাজটা 80 দিনে হচ্ছে, তাহলে 1/5 অংশ হবে 5/16, তার মানে 16 ডেজে, 16 দিনে। তাহলে মনীষ ওই কাজের 1/5 অংশ করবে 16 দিনে। আশা করছি সবাই বুঝতে পারছো। তাহলে অপশন আমার এখানে বি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আমি বলেছি যে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য দুটো কনসেপ্টই বলা আছে। যে বিক্রয় মূল্য এখানে রয়েছে হচ্ছে $40, আর ক্রয় মূল্য এখানে রয়েছে $30। আচ্ছা, এবার বলা হচ্ছে যে লাভের শতকরা শতাংশ কত হবে? লাভের শতাংশ আমরা জানি যে লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা আমরা জানি। লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। কোন একটা বস্তুর বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় এবং ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বস্তুটা বিক্রি করলে যদি 120 টাকায় বিক্রি করি, তাহলে আমি লাভ পাবো 120 মাইনাস 100, তার মানে 20 টাকা। আচ্ছা, কিন্তু আমাকে এখানে বলেছে যে লাভের পার্সেন্টেজ বের করতে হবে। আচ্ছা, তাহলে লাভের পার্সেন্টেজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য। তাহলে লাভের পার্সেন্টেজটা পাবো সমান ইন্টু 100%। মানে এখানে যদি পার্সেন্টেজ অফ লাভ আসছে সেটা হচ্ছে যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে এখানে আসছে যে 40 মাইনাস 30 ডিভাইডেড বাই 30 100%। তাহলে এখানে আসছে 10/30 ইন্টু 100%। তাহলে এখানে আমার উপরে আসছে যে 100/3, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 33.33%, or 33.13%। তাহলে এখানে অ্যান্সার আসছে বি 33.33%। আশা করি সবাই বুঝতে পারছেন। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। যে একটি ত্রিভুজের উচ্চতা হাইট বলা হচ্ছে আছে যে 35.7 সেন্টিমিটার এবং উচ্চতা বলা আছে যে বেস বা ভিত্তি, যেটা আছে যে উচ্চতা বি, যেটা হচ্ছে যে উচ্চতার 1/7 ভাগ। উচ্চতা আছে 1/7 ইন্টু 35.7, উচ্চতা যেটা দেওয়া আছে 35.7, তার 1/7 ভাগ হচ্ছে বেস হচ্ছে 1/7 ভাগ অফ 35, 7, 5, 0.1, 5.1 সেন্টিমিটার হচ্ছে তার বেস। আচ্ছা, তাহলে তার ক্ষেত্রফল কিভাবে বের করবো? হাফ ইন্টু ভূমি মানে 5.1 ইন্টু 35.7।
আচ্ছা, এটা যদি আমরা বের করছি হাফ ইন্টু বি ইন্টু এইচ। বি এর ভ্যালুটা হচ্ছে 5.1 এবং এইচ এর ভ্যালুটা 35.7। এটা ক্যালকুলেশন করি তাহলে উপরে আমরা পাবো 182.07 ডিভাইডেড বাই 2, মানে 91.035 সেমি স্কোয়ার। মানে এখান থেকে অ্যান্সার পেয়ে যাচ্ছি বি। বি হচ্ছে এটা রাইট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। এখানে বলা আছে যে সানির আয় অনু আয়ের চেয়ে 15% বেশি এবং মনুর আয়ের চেয়ে 30% বেশি। তাহলে মনুর আয়ের চেয়ে কত শতাংশ বেশি? আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমেই দেখে নেব যে লাস্ট দিকে সোনুর আয় বলা আছে মনুর আয়ের চেয়ে 30% বেশি। ধরলাম যে মনুর আয় 100, তাহলে সোনুর আয় হবে মনুর আয়ের 30% বেশি, মানে 100 প্লাস 100 ইন্টু 30/1। তাহলে এখান থেকে পাচ্ছি যে সোনুর আয় হচ্ছে 130। আচ্ছা, আবার বলা আছে যে সানির আয় আয় সোনুর আয়ের চেয়ে 15% বেশি, অর্থাৎ 130। সোনুর আয় 130, 130 প্লাস 130 ইন্টু 15 ডিভাইডেড বাই 1। ক্যালকুলেশনটা করি, 130 প্লাস 5 3 15, 5 2 10। আচ্ছা, এটা হচ্ছে 39 ডিভাইডেড বাই 2। আচ্ছা, 130 প্লাস 39/2, এটা হবে 19.5। তাহলে আমার এখানে 130 প্লাস 19.5, দ্যাট ইজ 149.5 আসছে। এটা হচ্ছে সানির আয়। তাহলে এখানে বলছে যে সানির আয় মনুর আয়ের চেয়ে কত শতাংশ বেশি। আচ্ছা, মনুর আয় হচ্ছে 100, তাহলে কত শতাংশ বেশি? 149.5 মাইনাস 100 ডিভাইডেড বাই 100 ইন্টু 100%। তাহলে এখানে উপরে আসছে 49.5 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, তার মানে হচ্ছে এটা 49.5%। তাহলে এখানে বলা হচ্ছে সানির আয় মনুর আয়ের চেয়ে কত শতাংশ বেশি? তাহলে 49.5%। আশা করছি তাহলে কোশ্চেন নাম্বার বিটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে এখানে সেই একই যে বদমাস রুল যেটা বললাম, বদমাস রুল ধরেই পুরো জিনিসটাকে করতে হবে। আচ্ছা, এখানে প্রথমেই দেওয়া আছে 13, তারপরে ব্র্যাকেট রয়েছে, থার্ড ব্র্যাকেট 45 প্লাস 4, তারপরে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে 257 মাইনাস 329 প্লাস 33, বাস এটা প্লাস 13 45 প্লাস 4 257 মাইনাস, আচ্ছা 3। এখানে প্রথমে আমরা ব্র্যাকেটের কাজটা করবো, তাহলে 29 প্লাস 33, তাহলে এটা আসবে আমার 62। ব্র্যাকেট ক্লোজ করলাম 13, এরপর আসবে 45 প্লাস 4। আচ্ছা, এখানে আমাকে 257, তাহলে 257 রয়েছে মাইনাস 3 ইন্টু 62, এটা গুণ করলে আসবে 186। তাহলে 13, এটা আসবে 45 প্লাস 4, এখানে 257 মাইনাস 186, তাহলে এটা আমার আসছে এই জায়গায় আসছে ইন্টু 71। তাহলে ক্যালকুলেশনটা করি, 13 এখান থেকে আসছে 45 প্লাস 4 ইন্টু 71 গুণ করে দেবো। 4 ইন্টু 71 কত আসবে? 4 28 284। তাহলে এখানে আসছে যে 13 ইন্টু, এটা যদি যোগ করি 45 প্লাস 284 329। আচ্ছা, এই 13 ইন্টু 329 যদি গুণ করি তাহলে আমার আসছে অ্যান্সারটা 44277। আচ্ছা, তাহলে এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাচ্ছি।
আচ্ছা, এখানে একই অঙ্ক আছে, ওয়াই এবং জেড একসঙ্গে কোনো একটা কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে এবং জেড একা ওই কাজটাকে 60 দিনে করতে পারে। আচ্ছা, তাহলে ওয়াই কতদিনে ওই কাজটা সম্পূর্ণ করবে, একা কতদিন সময়? তাহলে 1/20 মাইনাস 1/60 যদি করি, তাহলে এখানে এলসিএম আমরা পাচ্ছি 60, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, তাহলে এখানে 2/60, তাহলে 1/30। তাহলে ওয়াই একটি কাজ করতে পারে, ওয়াই একটা কাজ করতে পারে 20 দিনে, একা ওই কাজটা করতে পারে 20 দিনে। আচ্ছা, আর একটি মেথড করতে পারি, সেটা হচ্ছে যে এলসিএম। এলসিএম মেথডের ক্ষেত্রে আমরা করতে পারি 20 আর এখানে রয়েছে 60, 20 আর 60 এর আমরা এলসিএম নিয়ে নেবো, তাহলে টোটাল এলসিএম পাবো আমরা 20 আর 60 এলসিএম করলে এলসিএম পাচ্ছি আমরা 60। তাহলে ওয়াই প্লাস জেড এরা করতে পারবে একদিনে কাজ হচ্ছে 60/20, দ্যাট ইজ 3 ইউনিট কাজ করবে একদিনে। অ্যান্ড জেড একা ওই কাজটা জেড একই কাজ 60 দিনে কমপ্লিট করতে পারে, 60 ইউনিট বাজিত 60 দিনে, তাহলে 1 ইউনিট কাজ পার ডে করবে। আচ্ছা, তাহলে এখানে ওয়াই একা করবে 3 মাইনাস 1 মানে 2 ইউনিট। আচ্ছা, তাহলে ওয়াই কতদিনে কাজটা করতে পারবে, এটা হচ্ছে আমার 60, এটা হচ্ছে 60 ডিভাইডেড বাই 2, তার মানে 30 দিন। আচ্ছা, তাহলে এখানে ওয়াই একা ওই কাজটা করতে পারবে 30 দিন, মানে অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটি অঙ্ক দিয়েছি যে চিহ্নিত মূল্য। একটু আগেই বললাম যে চিহ্নিত মূল্য, চিহ্নিত মূল্য বা মার্ক প্রাইস, মার্ক প্রাইস এটা বলা আছে যে 2280 এবং তার সেলিং প্রাইস বলা আছে 1482, তাহলে তার ছাড়ের হার কত? আচ্ছা, যে মার্ক প্রাইসটা বলেছিলাম যে মার্ক প্রাইসের ওপর যদি কোনো ছাড় না দেওয়া হয় তাহলে মার্ক প্রাইস তোমার সেলিং প্রাইস হয়ে যাবে, কিন্তু এখানে ছাড় দেওয়া হয়েছে যেহেতু দেখা যাচ্ছে যে বিক্রয় মূল্য এবং এবং তার যে চিহ্নিত মূল্য তার মধ্যে বিস্তর দামের ফারাক রয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে যে ছাড় দেওয়া হয়েছে। তাহলে কত ছাড় দেওয়া হয়েছে? 2280 মাইনাস 1482 ডিভাইডেড বাই 2280 ইন্টু 100%। আচ্ছা, এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমার ক্যালকুলেশন করলে আসছে, এখানে ক্যালকুলেশন করলে উপরে আসছে 7982280 মাইনাস 1482 ডিভাইডেড বাই 2280 ইন্টু 100। ক্যালকুলেশন করি। আচ্ছা, এটাকে যদি আমরা করি 2114, এটাকে যদি 23 18 2 18, 25 27, 25, এটা যদি আমি 7 দিয়ে করি তাহলে এসে যাচ্ছে 399, তাহলে এটা হচ্ছে 35। আচ্ছা, তাহলে এখানে আমার অ্যান্সারটা হচ্ছে 35%। আচ্ছা, আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। আর নিচে আমাদের কমেন্ট সেকশন রয়েছে, যদি কিছু অসুবিধা হয়, কারোর বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমরা অবশ্যই সেই জিনিসটাকে আবার নতুন ভাবে ব্যাপারটা বোঝাবো। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক বলছে তিনটি সংখ্যার অনুপাত, তিনটে সংখ্যা রয়েছে যার অনুপাত 9:8:7। তিনটে সংখ্যার অনুপাত দেওয়া আছে, তিনটে সংখ্যার অনুপাত দেওয়া আছে 9:8:7, তিনটে সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তিনটে সংখ্যার যোগফল বলা আছে 480। আচ্ছা, 9x প্লাস 8x প্লাস 7x করি, তাহলে তার ভ্যালুটা হচ্ছে 480, তাহলে 24x সমান 480, x সমান তাহলে আমার পাচ্ছি 20। যদি 20 পাই তাহলে এক একটা সংখ্যা পাচ্ছি, 9x ধরা আছে, 8x ধরা আছে, 7x ধরা আছে, তার মানে 9 ইন্টু 20 মানে 180, 8 তারপর একটা 8 ইন্টু 20 দ্যাট ইজ 160 এবং 7 ইন্টু 20 দ্যাট ইজ 140। তাহলে এখানে সব থেকে বড় সংখ্যাটা চেয়েছে, সব থেকে বৃহত্তম সংখ্যা, সব থেকে বৃহত্তম সংখ্যাটা চাওয়া হয়েছে, তো সব থেকে বৃহত্তম সংখ্যা 180, সব থেকে ছোট সংখ্যাটা হচ্ছে 140। তাহলে এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, 180। আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, আজকের এই সেশনের শেষ অঙ্ক 20 নম্বর অঙ্ক। 1256 এর 75 কত? তার মানে 1256 ইন্টু 75
ডিভাইডেড বাই, আচ্ছা এটা যদি আমরা ক্যালকুলেশন করি 5 15 5 20 5 3 5 4, আচ্ছা এখান থেকে 4, এখান থেকে 3, তারপর 4 3, আচ্ছা তার 4 4 খোলা আছে, তাহলে আমি পাচ্ছি 314 ইন্টু 3, তাহলে আমরা এখান থেকে অ্যান্সারটা পাচ্ছি 942। আচ্ছা অ্যান্সার, তাহলে অপশন বি হচ্ছে এখান থেকে রাইট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো এই অঙ্কটা। আচ্ছা আমাদের নিচে কমেন্ট সেকশন রয়েছে, তোমরা জানাবে যে ক্লাসটা কেমন লাগলো। কারো যদি কোনো রকম ডাউট থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে কোন জায়গাটা তোমরা বুঝতে পারছো না। হ্যাঁ, আমাদের আরেকটি কথা যেটা বলার আছে যে আমাদের অফলাইনের ব্যাচ চলছে কাটোয়াতে। আমাদের কাটোয়া অ্যাড্রেসটা তোমরা নিচে দেখতে পাবে, নিচে অ্যাড্রেস যাচ্ছে, এবং এখানে কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি 9339404695। যাদের যাদের মনে হচ্ছে যে আমরা ক্লাসগুলো খুব ভালোভাবে বুঝতে পারছি এবং যাদের ইমপ্রুভ করার দরকার আছে তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি, আবার আমরা সেশন নিয়ে আসবো নতুন ম্যাথের ওপর সেশন থাকবে, পরবর্তী জিকে সায়েন্স সবকিছুরই ওপরে নতুন নতুন সেশন নিয়ে আসবো, এবং তোমরা কিরকম লাগছে ক্লাস তার একটা ফিডব্যাক দেবে যে, এবং কি কি তোমাদের ডাউট রয়েছে, কি কি প্রবলেম হচ্ছে সেগুলো আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা আশা করছি সবারই ক্লাসটা ভালো লেগেছে। আচ্ছা আজকের মতো এটুকুই।